দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ থাকুন প্রতিদিনের আজকের পর্বে। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার আঞ্জুমান আরা তামান্না। আজকে সরাসরি সংযুক্ত হয়েছি আপনাদের সাথে। আজ আমরা কথা বলবো হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। হাঁটু ব্যথার অনেক রকম কারণ রয়েছে এবং আগে একটা সময় ছিল এই ব্যথা বেদনার জন্য মানুষ শুধুমাত্র মুখে ওষুধ খেয়ে চিকিৎসা নিত। সেই বিষয়টাকে আরও অ্যাডভান্স করে এখন আধুনিক অনেকগুলো চিকিৎসা এসেছে। সেই বিষয়গুলো নিয়ে আজ আমরা সরাসরি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলবো এবং আপনাদেরও সুযোগ রয়েছে দর্শক, আপনারাও সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলে জেনে নিতে পারেন আপনার সমস্যার সমাধানগুলো। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার আজকের অতিথির সাথে। আমার সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার মাহবুব হোসেন মেহেদি। তিনি সাবেক প্রধান ক্যাজুয়ালিটি, ট্রমাটোলজি এবং অর্থো সার্জারি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, এবং স্যার এখন রোগী দেখছেন ল্যাবেট গুলশানে। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ এবং স্বাগত। জি স্যার, হাঁটু ব্যথা আমার মনে হয় এমন কোনো পরিবার পাওয়া যাবে না যারা আসলে এই রোগী যাদের পরিবারে নেই হাঁটু ব্যথা। আর একটা সময় ছিল শুধুমাত্র যারা বয়স্ক মানুষ ছিলেন তারা হয়তো এই ধরনের সমস্যায় ভুগতেন, কিন্তু এখন কিন্তু ইয়াংদের মধ্যেও এই ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে। শুরুতে একটু জেনে নেব আসলে হাঁটু ব্যথার কারণ কি কি রয়েছে বা মোস্ট কমনলি কি কি কারণে রোগীরা আসলে এই সমস্যায় ভোগেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শক শ্রোতা মণ্ডলী যারা আপনাদেরকে শুনছেন দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা জানি যে লাইফ ইজ মুভমেন্ট, মুভমেন্ট ইজ লাইফ, অর্থাৎ জীবন গতিময় এবং গতিময়তাই জীবন। এবং এটা আমাদের চিকিৎসা বিজ্ঞানের অন্যতম একটি অঙ্গ হচ্ছে বা মানব স্বাস্থ্যের অঙ্গ হচ্ছে হাঁটু বা নি জয়েন্ট। এটি ছাড়া মানুষ কোনোভাবেই মুভ করতে পারে না, উঠতে পারে না, দাঁড়াতে পারে না, খেলতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, কোনো কিছু করতে পারে না। সেজন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে নি জয়েন্ট বা হাঁটু। এবং এই হাঁটুতে ব্যথা হয় নাই বা ভোগে নাই শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সবাই, বয়স্ক মানুষেরা, এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। যেমন ছোটোবেলায় আমরা জানি যে যারা শিশু বা ছোট মানুষ তারা অধিকাংশ ক্ষেত্রে পড়ে যায় আঘাত পায়, বিভিন্ন হাতে পায়ে বিশেষ করে হাঁটুতে ব্যথা পায় এবং তখন এই ব্যথায় ভুগতে থাকে। এছাড়া যখন একটা মানুষ যুবক হয়ে যায় তখন অনেক অসুখের মধ্যে সে বিশেষ করে যখন খেলাধুলা করে, বিশেষ করে স্পোর্টস ইনজুরি আমরা বলি এটাকে, যে হাঁটুর যে মিনিস্কাস থাকে, লিগামেন্টস থাকে, মাসলস থাকে, এগুলো ছিঁড়ে যায় এবং দীর্ঘদিন সে কষ্ট পায়, ভোগে। এবং এর আগে কিন্তু তেমন কোনো চিকিৎসা ছিল না, কিন্তু এখন আধুনিক চিকিৎসা আছে এবং চিকিৎসা গ্রহণ করলে সবাই সুস্থ হয়ে যায়। এছাড়া আরও অনেকগুলো অসুখ আছে, যেমন অনেকে টিউবারকুলোসিস অফ দ্য নি জয়েন্ট এটা হলেও ভুগতে পারে, তার যদি কোনো সিস্ট হয়, টিউমার হয়, এগুলো ভুগতে পারে। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে বয়স্ক মানুষদের অস্টিওআর্থ্রাইটিস, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়। এবং যারা বয়স্ক মানুষ তারা এই অস্টিওআর্থ্রাইটিস রোগে ভুগে থাকে এবং তাদের জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। হাঁটুর ব্যথায় সে ভারাক্রান্ত হয়ে যায়, বেদনা বিধুর হয়ে যায়, তার জীবনটা, তার যে গতি অর্থাৎ মুভমেন্ট সে হারায় ফেলে। সেজন্যই আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। এবং স্যার ঠিকই বলছিলেন, আসলে এই যে হাঁটুর উপরে সবাই একটু জোর দেওয়া জরুরি, কারণ জীবনটা অনেক কঠিন হয়ে যায়, বিশেষ করে আমাদের সিনিয়র সিটিজেন যারা রয়েছেন, আপনি বলছিলেন অনেক কঠিন হয়ে যায় তার ব্যক্তিগত চলাফেরা এবং সে আরেকজনের উপর নির্ভরশীল হয়ে যায়। সেই বিষয়টিতে আসবো। তার আগে স্যার আপনি বলছিলেন স্পোর্টসের কথা, বা যারা খেলাধুলা করছে তাদেরও কিন্তু এই হাঁটুতে ইনজুরি হয়। একটু জানবো স্পোর্টসম্যান ইনজুরি বলতে আসলে কি বোঝায় বা কী ধরনের ইনজুরিতে তারা ভোগেন এবং তার জন্য আপনাদের আধুনিক চিকিৎসা কি রয়েছে? জি, আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে ইয়াং অ্যাডাল্ট, যারা বয়স যুবক আর কি, বা যুবতী, যার জীবনটা তাদের গতিময়তাই তাদের জীবন, যারা বেশিরভাগ খেলাধুলা করে, সে যে কোনো ধরনের স্পোর্টস হতে পারে, যেমন ক্রিকেট থেকে শুরু করে ফুটবল, ব্যাডমিন্টন,
প্রত্যেকটা ক্ষেত্রেই এই হাঁটুতে আঘাত লাগে এবং বিশেষ করে ফুটবল খেলাতে একজন খেলোয়াড় আরেকজনকে চার্জ করে বা হয়তো কেউ বর্তমান যুগে আরটিএ বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অত্যন্ত বেশি, স্পেশালি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, তার ফলে হয় কি হাঁটুতে আঘাত লাগে এবং এই ধরনের ইনজুরি হলে দেখা যায় তার ভিতরে যে মিনিসকাস থাকে বা লিগামেন্টস থাকে এগুলা ছিঁড়ে যায় বা ইনজুরি হয়। এর আগে এর সমস্ত ইনজুরি বা লিগামেন্ট ইনজুরি হোক সেটা বা মিনিসকাস ইনজুরি হোক এর চিকিৎসা ছিল না, এরকম আধুনিক চিকিৎসা ছিল না। এখন আধুনিক চিকিৎসা আমরা যেটা দিয়ে থাকি, যদি তার বিভিন্ন আমরা জানি যে হাঁটুতে অনেকগুলো লিগামেন্ট আছে, 3টা হাড্ডি, একটা আমরা বলি ফিমার, টিবিয়া এবং ফিবুলার একটা অংশ নিয়ে এটা গঠিত, সামনে প্যাটেলা থাকে এবং অসংখ্য লিগামেন্ট হাঁটু জয়েন্টটাকে ধরে থাকে, রশি মতো করে ধরে রাখে এবং যখনই এটা আঘাত লাগে তখনই হয় লিগামেন্ট ইনজুরি হয়ে যায় অথবা মিনিসকাস ইনজুরি হয়ে যায় অথবা যে কোনো ওখানে সফট টিস্যু আছে সেগুলো ইনজুরি হয়। আর যখন খুব বেশি আঘাত লাগে তখন হাড্ডি বা বোনটা ফ্র্যাকচার হয়ে যায়, সেটা বিভিন্ন ধরনের ফ্র্যাকচার আছে আমরা জানি, এটা হয়ে যায়। তো সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যেটা আমরা বলি যে স্পোর্টস ইনজুরি, যারা খেলাধুলা করে এবং তারাই এইভাবে ইনজুরি হয় এবং আমাদের দেশেও অনেক সুনামধন্য খেলোয়াড় আছেন তারা এতে আক্রান্ত হয়েছেন এবং আশার কথা যে তারা এই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সুফল নিয়ে তারা সুস্থ হয়ে গেছেন। বিশেষ করে আমরা জানি যে আর্থ্রোস্কোপি বলে একটা মেশিন আছে, সেটা অনেক বেশি কাটা লাগে না, 2টা ছিদ্র করে নিয়ে মনিটরে দেখে আমরা এই সার্জারিটা করে দিই, সেই লিগামেন্ট হোক, মিনিসকাস হোক বা অন্য যে কোনো সার্জারিটা হোক। এবং এটা আমি বলবো এই শতাব্দীর উন্নত এবং একটা শ্রেষ্ঠ অবদান চিকিৎসা বিজ্ঞানের, যার ফলে খেলোয়াড় তথা সাধারণ মানুষ সবাই সুস্থ হয়ে যাচ্ছে। ধন্যবাদ। জি স্যার, এটার সাথে একটু জানা যে এই ধরনের চিকিৎসাগুলো করার পরে যারা আসলে খেলাধুলা করছেন তারা কি আবার খেলায় ফিরতে পারেন কিনা? জি, ডেফিনেটলি পারে। আমরা বলে ধরনের যারা খেলাধুলা করে প্রতিনিয়ত তারা স্পোর্টস ইনজুরি বা নি ইনজুরিতে ভুগে থাকেন, স্পেশালি মিনিসকাস এবং লিগামেন্ট ইনজুরি, আমরা এটা আর্থ্রোস্কোপ মেশিনের সাহায্যে এটা অপারেশন বা সার্জারি করে দিলে তারপরে সে ডেফিনেটলি খেলাধুলা ফিরে যেতে পারে। তবে যারা খেলাধুলা করে তাদেরকে আমরা রিহ্যাব বলি, রিহ্যাবিলিটেশন, এটা অ্যাটলিস্ট 6 মাস সময় লাগে তার পুনরায় খেলায় ফিরে যেতে এবং স্পেশালি যাদের কমপ্লিট, এখানে অনেকগুলো ভাগ আছে লিগামেন্ট এবং মিনিসকাস, কখনো কখনো ইনকমপ্লিট টিয়ার হয়, কখনো কমপ্লিট টিয়ার হয়ে যায়। যেটা কমপ্লিট টিয়ার সেটা ডেফিনেটলি সার্জারির পরে খেলোয়াড় ফিরে যেতে 6 মাস সময় লাগে। 6 মাস পরে সম্পূর্ণ পরিপূর্ণ সুস্থ হয়ে সে আবার তার খেলায় বা কাজে ফিরে যেতে পারে। জি অবশ্যই, আমি আসবো আবার আলোচনা। আমাদের একজন দর্শক রয়েছে, আমি ফোনটি নিয়ে নিচ্ছি। জি দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা দামে থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি করুন। আমি মেহেদী স্যারের কাছে জানতে চাচ্ছি যে এই হাঁটু ব্যথার যে বিষয়টা, এটা আমরা বেসিক্যালি ডাক্তারের কাছে গেলে ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট দেয়, হ্যাঁ, যেমন কুরাল ক্যালডি, ক্যালকুরালডি, কুরাল ক্যালডি বা ক্যালকুরালডি, এগুলা দীর্ঘ সময় খাইলে কোনো সাইড এফেক্ট আছে কিনা? জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, আপনি সাথেই থাকুন, স্যার বলবেন অবশ্যই। জি অবশ্যই। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যথার্থ বলেছেন যে হ্যাঁ, ক্যালসিয়াম খেলে কোনো সাইড এফেক্ট আছে কিনা। হ্যাঁ, আমরা জানি প্রত্যেকটা ওষুধেরই, প্রত্যেকটা ড্রাগেরই সাইড এফেক্ট আছে, কোনো না কোনোভাবে তার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সেজন্যই কোরাল ক্যাল বা যে কোনো ক্যালসিয়াম প্রিপারেশন খেলেও নিয়মের মধ্যে খেতে হয়। এটা যদিও আমাদের দেশ না, আমাদের দেশ সহ সারা বিশ্বেই ওটিসি বা ওভার দ্য কাউন্টার ড্রাগ হিসেবে এটা মানে মানুষ খেয়ে থাকে বা কিনে থাকে। কিন্তু সমস্যা হলো যে অনেকগুলো সমস্যার মধ্যে একটা সমস্যা হলো যে যদি আমরা বেশি খেয়ে ফেলি তাহলে কী হতে পারে, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিডনিতে স্টোন হতে পারে, পাথর হতে পারে বা কিডনির উপরে একটা বিরূপ প্রভাব ফেলে, তার ফলে কিডনিটা অনেক সময় অসুস্থ হয়ে যেতে পারে, তার যে কিডনির যে ফাংশন সেটা হ্যাম্পার হতে পারে। সেই জন্য কখনোই নিজে থেকে ক্যালসিয়াম, সেই কোরাল ক্যাল ডি হোক বা অন্য যে কোনো প্রোডাক্ট হোক ক্যালসিয়াম জাতীয়, নিজে থেকে খাওয়া উচিত না। একদম বিশেষজ্ঞ ডাক্তার
স্পেশালি অর্থোপেডিক সার্জন বা তাদেরকে পরামর্শ নিয়ে আপনারা খেতে পারেন। আর না হলে আরও নানাবিধ রিয়াকশন আছে, সাইড ইফেক্ট আছে, পার্শ্বপ্রতিক্রিয়া আছে, সেগুলো আপনি আক্রান্ত হবেন। কাজেই আপনি নিজের থেকে বা ওভার দ্য কাউন্টার ড্রাগ হিসাবে এটা কখনোই গ্রহণ করবেন না। আর এটা নিয়ম আছে যে আমরা কিছু খেয়ে তারপর হয়তো আবার এটা কিছু ব্রেক দিয়ে আবার খাইতে পারি। হয়তো একটানা আমরা 2 মাস 3 মাস খেলাম, তারপর কিছুদিন বন্ধ রাখলাম, আবার করলাম। তো কোনো ডাক্তার বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনারা খাবেন না, এই আমার পরামর্শ আপনাদের জন্য। ধন্যবাদ। জি, আশা করি দর্শক কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছেন এবং সব ঔষধেরই স্যার বলছেন যে একটা নির্দিষ্ট ডোজ রয়েছে, সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। স্যার, আমরা যে বিষয়টিতে ছিলাম, আপনি বলছিলেন স্পোর্টসম্যান ইনজুরির তারা আবার কাজে ফিরতে পারেন একটা নির্দিষ্ট সময় পরে, বিশ্রামের পরে। স্যার, আর্থ্রোস্কোপির কথা বললেন। আধুনিক চিকিৎসার মধ্যে আর কি কি আসলে আপনাদের হাতে রয়েছে যে এই ধরনের জিনিসগুলো দিয়ে আমরা চিকিৎসা করতে পারি? জি, আপনাকে ধন্যবাদ। আধুনিক চিকিৎসা যেমন আগেকার আমলে আমরা যে চিকিৎসাগুলো করতাম, যেমন সাধারণ আমরা যদি হাড্ডি ভাঙায় ধরি, আমাদের অর্থোপেডিক্সের একটা বিশেষ অঙ্গ, সেক্ষেত্রে দেখতাম যে যে কোনো ক্ষেত্রে হাড্ডি ভেঙে গেলে আমরা প্লাস্টার করে দিতাম। কিন্তু এখন জাস্ট উল্টা হয়ে গেছে। সেটা কি, এখন অধিকাংশ ক্ষেত্রে আমরা সার্জারি করি। আমরা বলি যে ওপেন রিডাকশন ইন্টারনাল ফিজিয়েশন উইথ প্লেট অ্যান্ড স্ক্রু বা ইমপ্লান্টস, বা ক্লোজ রিডাকশন ইন্টারনাল ফিজিয়েশন উইথ ইমপ্লান্টস। অর্থাৎ আগে যেমন দেখা যেত শতকরা 80% বা 90%, অনেক ক্ষেত্রে 100% প্লাস্টার করা লাগতো ইমোবিলাইজেশন করার জন্যে, এবং তার অনেক পার্শ্বপ্রতিক্রিয়া ছিল, অনেক জটিলতা ছিল, অনেক সাইড এফেক্ট ছিল। সেটা ইচিং থেকে শুরু করে অ্যালার্জি বা এই ধরনের অনেক কিছু দেখা দিত, বা গ্যাংগ্রিন ডেভেলপ করতো। যদি আমরা দেখতাম যে আগেকার আমলে যারা প্লাস্টার করতো অনেক টাইট প্লাস্টার হয়ে যেত, তার ফলে রক্ত চলাচল বন্ধ হয়ে যেত, অঙ্গ প্রত্যঙ্গটা কালো হয়ে যেত, আলটিমেটলি গ্যাংগ্রিন ডেভেলপ করতো, তখন অ্যাম্পুটেশন করা লাগতো। কিন্তু আধুনিক যুগে সেটা লাগে না। আমরা কী করি, অধিকাংশ ক্ষেত্রে এখন সার্জারি করা লাগে। সার্জারি করে দিলে ওই ধরনের সাইড ইফেক্টগুলো এখন নাই বা থাকে না, এবং সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে আমরা আর্থ্রোস্কোপির কথা তো বললামই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অপারেশন, আধুনিক অপারেশন আর কি। এছাড়া আমরা যেমন অস্টিওআর্থ্রাইটিস যেটা করি, অস্টিওআর্থ্রাইটিসে সব থেকে অনেক চিকিৎসা আছে, কনজারভেটিভ ট্রিটমেন্ট আছে, আধুনিক কনজারভেটিভ ট্রিটমেন্ট অনেক কিন্তু আছে। তার মধ্যে ডেফিনেটলি আমরা ইনজেকশন দিই। হ্যাঁ, ডেফিনেটলি সারা বিশ্বে স্বীকৃত চিকিৎসার মধ্যে অন্যতম হচ্ছে ইনজেকশন, স্টেরয়েড দেওয়া। অনেকে এটা ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটা সারা বিশ্বে কিন্তু দেওয়া হয়। এবং যিনি ডাক্তার, তিনি অর্থোপেডিক, স্পেশালি অর্থোপেডিক সার্জন যারা, তারা এই বিষয়ে অত্যন্ত সজাগ, সচেতন এবং বিশেষজ্ঞ। তারা কোন রোগীকে কত ডোজে কীভাবে দিতে হবে এবং দিলে সে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এছাড়া আরেকটা আছে, যেমন ইনজেকশন ভিসকোজ সাপ্লিমেন্ট আমরা বলি, বাজারে বিভিন্ন নামে আছে। তো এটাও কিন্তু ভিসকোজ সাপ্লিমেন্টের একটা উদ্দেশ্য, সেটা যে আমাদের সাইনুয়াল ফ্লুইডটা ওখানে শুকায় যায়, যেটা অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে, সেখানে এই ভিসকোজ সাপ্লিমেন্ট দিয়ে এটা রিপ্লেস করা হয়। এবং অনেকটা আমরা বলি, যেমন একটা গাড়ির মোবিল দেওয়া হয় এটাকে, তার ইঞ্জিনটাকে সচল রাখার জন্যে, ঠিক এইখানেও তাই। তো এটা। আর একটা হচ্ছে যে কখনো কখনো আমরা পিআরপি, প্লাটিলেট রিচ প্লাজমা, এটা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে যে এমন একটা পদ্ধতি যে তার দেহ থেকে রক্তটা নেওয়া হয়, অন্তত আমরা 20 সিসি নিয়ে সেটাকে একটা সেন্ট্রিফিউজ মেশিনে, অত্যাধুনিক সেন্ট্রিফিউজ মেশিনে দিয়ে আমরা প্লাটিলেটটাকে এবং প্লাজমা সহ এটাকে সেপারেট করি। ওই প্লাটিলেট রিচ প্লাজমাটা আমরা তার হাঁটুতে আমরা ইঞ্জেকশনে দিয়ে দিই। এবং এর সাথে আরও একটা আছে, স্টেম সেল থেরাপি কখনো আমরা করতে পারি, লেজার থেরাপি করতে পারি। তো অনেক ক্ষেত্রে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন আছে, এটা অত্যাধুনিক একটা চিকিৎসা ব্যবস্থা হাঁটু ব্যথার জন্য, সেটা আমরা দিতে পারি। আর সবচেয়ে কার্যকর এবং এই বর্তমান যুগে এই একবিংশ শতাব্দীর সফল এবং মোস্ট সাকসেসফুল অপারেশন হচ্ছে টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারি বা TKR, বা টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি, THR। স্পেশালি আমরা যেহেতু হাঁটু ব্যথা বলছি, TKRটা অত্যন্ত সফল একটা সার্জারি। সেটা করলে মানুষ একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, আগের মতো চলাফেরা করতে পারে, এবং তার দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে সব কিছু সে করতে পারে।
জি আপনাদের ধন্যবাদ। জি, তার মানে আসলে অনেকগুলো অপশন রয়েছে স্যার, যেভাবে বললেন যে বেশ কিছু অপশন রয়েছে, আপনারা হয়তো রোগী ভেদে আপনারা ডিসিশন নেন যে কোন রোগীকে কোন চিকিৎসাটা Right. আপনারা অ্যাডভাইস করবেন। স্যার, একটু বিষয় না জানলেই নয়, আসলে আমাদের যারা বয়োবৃদ্ধ রয়েছে, আপনি বলছিলেন শুরুতে যে বয়স হয়ে গেলে একটা হাঁটু ব্যথার টেন্ডেন্সিতে তারা ভুগে থাকেন এবং কিছু হলেই কমপ্লেইন করেন আমার হাঁটু দুটো ব্যথা। আসলে বয়স হলেই কেন বাড়ছে হাঁটু ব্যথা, Right. এটার কারণটা কি? জি জি, অত্যন্ত সুন্দর প্রশ্ন। এটি হচ্ছে যে আমাদের যেমন আমরা একটা শিশু থেকে যুবক থেকে আস্তে আস্তে বৃদ্ধ, অর্থাৎ আমাদের দেশে এভারেজ অন অ্যান এভারেজ দেখা যায় যে 40-এর পরে স্পেশালি আমাদের মায়েদের বা মেয়েদের এর অংশটা বেশি হয়ে থাকে, এবং এটা আমরা বলি 3:1, একজন পুরুষ হলে 3জন মায়েদের হয় আর কি। এটার কারণ হচ্ছে যে মায়েদের দেহে বা ছেলেদেরও আছে, যেটা মেয়েদের দেহে যেটা একটা হরমোন থাকে, স্ট্রোজেন হরমোন আর কি, সেই হরমোনটা যখন তার মেনোপজ হয়, যেটাকে আমরা বলি পোস্ট মেনোপজাল সিনড্রোম দেখা দেয়, ওই হরমোনটা তৈরি বন্ধ হয়ে যায় বা আস্তে আস্তে কমে গেলে তার যে দেহের অস্টোব্লাস্টিক অ্যাক্টিভিটি ছিল সেটা কমে যায়, বরং অস্টোক্লাস্টিক অ্যাক্টিভিটিটা বেড়ে যায়, অর্থাৎ হাড়টা ক্ষয়। আর সেই সাথে সাথে এই আমাদের মায়েদের হয় কি যে হাড়গুলো সমস্ত ক্ষয় হয়ে যায়, যেটাকে আমরা বলি অস্টোপোরোসিস, বা তার আগের ধাপ হচ্ছে অস্টোপেনিয়া, এবং যার ফলে দেখা যায় যে এই বয়স্ক মানুষ, অর্থাৎ আফটার দ্য এজ অফ 40, অনেকের ক্ষেত্রে 35 শুরু হয়ে যায়, এটা নির্ভর করে তার লাইফস্টাইলের উপরে, এবং আলটিমেটলি যখন তার বয়স 40 হয়, এবং অন অ্যান এভারেজ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা গেছে 44 থেকে 45 বছর বয়সে মায়েদের এটা মেনোপজটা হয়, তখন কিন্তু এটা খুব অ্যাগ্রেসিভ আকারে বা হারে এই হার্ডিক যে ক্ষয় সেটা শুরু হয়ে যায়। আর হাঁটু ব্যথা যেটা হয় এখানে নির্দিষ্ট বয়সের পরে যখন তার দেহে স্ট্রোজেন হরমোনটা তৈরিটা বন্ধ হয়ে যায়, প্রোডাকশনটা মানে কমে যায়, তখন এই স্পেশালি কার্টিলেজগুলো ডিস্ট্রাকশন হয়, সাইনোভিয়াল ফ্লুইডগুলো কমে আসে এবং হাড্ডিগুলোও ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, তখন একটা নার্ভগুলোও তখন একটা পার্মানেন্ট হয়ে যায়, তখন ডিউ টু ফ্রিকশন বা ঘষা লেগে এই মানে অত্যন্ত ব্যথা হয় আর কি। এটাই মূল কারণ আর কি, যে বয়স্ক মানুষ যারা, তাদের আরেকটা অনেকগুলো কারণ থাকে, যে তখন তারা যারা বয়স্ক মানুষ তারা তাদের যে লাইফের মুভমেন্টটা বা গতিটা সেটা কমে যায় অনেকে মানে মুটিয়ে যায়, বা বয়স বাড়লে তখন তাদের মানে ওজনটা বেড়ে যায়, ওবেসিটি, এটা অনেক কারণ। এবং আমাদের দেশে যে শুধু আমরা বয়স্ক মানুষদের এই অস্টিওআর্থ্রাইটিস তা না, আধুনিক দেখা যায় যে যারা ওবেস, সে ছেলে হোক মেয়ে হোক, যারা ফাস্ট ফুড খায়, জাঙ্ক ফুড খায় বা বেশি পরিমাণে ফ্যাট খায়, তাদের ওজন বেড়ে যায়, এবং আর্লি এজেও কিন্তু এই অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে, এবং বয়স্ক মানুষের এইদেরও তো ডেফিনেটলি হয়, এবং এই কারণে এই অস্টিওআর্থ্রাইটিস রোগটা বয়স্কদের বেশি, কিন্তু ইয়াং যারা অ্যাডাল্ট ছেলে বা মেয়ে আধুনিক তাদেরও হচ্ছে। তার মানে মূল কারণ আসলে স্যার এই যে অস্টিওআর্থ্রাইটিস বা যেটা বলছিলেন বা হাড় ক্ষয় যেটা, সেটাও বয়স্কদের ক্ষেত্রে মূলত হাঁটু ব্যথার জন্য প্রধান কারণ। স্যার আরো বিস্তারিত আসবে বিষয়টি নিয়ে, আমাদের আরো একজন দর্শক রয়েছে, আমি নিচ্ছি ফোনটি। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম শামসুল হক। জি, আমার বয়স 65। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। হ্যালো। জি দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে নিন এবং আপনি যা বলতে চাচ্ছেন বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার বয়স হলো 65। আমি একটা দুর্ঘটনায় পড়ে, ব্যাটারি রিক্সাতে চড়ে দুর্ঘটনায় পড়ে আমার কোমরের হাড় L4 L5 এটা ব্লক হয়ে গেছে, ক্যালসিয়াম নিচের দিকে যায় না, চাপ দিয়ে রাখছে। এটা আমি ইন্ডিয়াতে গিয়েছি, বাংলাদেশেও চিকিৎসা করে গেছি, কোনো কাজ হচ্ছে না। জি হ্যালো। জি জি আমরা বুঝতে পেরেছি। আমি স্যারের কাছে জানতে চাই যে আমি
ইন্ডিয়াতে ওই এখন বাংলাদেশের যে নতুন কোনো চিকিৎসা আসছে কিনা। জি, অনেক ধন্যবাদ, আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি। ঠিক। স্যার আমার দর্শক হ্যাঁ, শামসুল্লাহ সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বয়স 65 আর কি, আপনি পড়ে গেছিলেন, তারপরে আপনার সমস্যা হয়েছে। হ্যাঁ, আপনার কথা শুনে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এটি সম্ভবত আপনার PLID বা প্রোলাপস লাম্বার ইন্টারভার্টাল ডিস্ক নাম্বার 4-5-এ। জি, তো আপনি আমাদের দেশেও চিকিৎসা নিয়েছেন বা ইন্ডিয়াতেও গেছিলেন। তো এটার হচ্ছে যে হ্যাঁ, ডেফিনেটলি আধুনিক অনেক চিকিৎসা আছে। আমি জানি না আপনার এটাকে আমরা PLID প্রোলাপস লাম্বার ইন্টারভার্টাল ডিস্ক বলি আর কি। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ ইস্যু এবং মানুষ এই অসুখে প্রায় ভুগে থাকে এবং যে কোনো বয়সে এটা হতে পারে, স্পেশালি ইয়াং অ্যাডাল্ট বা যারা ওল্ড এজে এসে এদের হয়। এবং দুটো কারণে হয়, একটা আঘাতজনিত কারণে হয় আর একটা ডিজেনারেশন অর্থাৎ বয়সজনিত কারণে এটা হয়। তো ওনার যে সমস্যাটা হয়েছে আমাদের শামসুল সাহেবের, সেটি হচ্ছে PLID তো বললেনই, ডেফিনেটলি আমার বিশ্বাস উনি MRI করছেন এবং এখানে তিনটা বিষয় খুব উল্লেখযোগ্য। একটি হচ্ছে যে প্রথমে ওনার হিস্ট্রিটা নেওয়া, দ্বিতীয় একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন, সচক্ষে ওনাকে দেখা পরীক্ষা করা, আর থার্ড হচ্ছে ইনভেস্টিগেশন, যেটা আমরা MRI করতে বলি আধুনিক যুগে। ডায়াগনোসিসটা কনফার্ম হলে হ্যাঁ ডেফিনেটলি এটার আগে চিকিৎসা ছিল অনেক আগে, শুধু আমরা হয়তো বিশ্রাম দিতাম, অনেক সময় শয় রাখতাম, ট্রাকশন দিতাম, কিছু মেডিকেশন দিতাম, কিছু ইনজেকশন দিতাম এরকম। কিন্তু আধুনিক এই যুগে হ্যাঁ আধুনিক চিকিৎসা বিদ্যমান ডেফিনেটলি, এবং অনেক এই যে স্পাইন সার্জারি ক্ষেত্রেও, যেটা আমি স্পাইন সার্জারি করি, বাংলাদেশে করি, অনেক উন্নতি হয়েছে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তার মধ্যে আমরা আগে করতাম যেটা ওপেন সার্জারি, এখনও এটা চলন আছে, এটা ডেফিনেটলি ভালো। এছাড়াও মাইক্রোস্কোপ সার্জারি আমরা করে থাকি বা এন্ডোস্কোপিক সার্জারি করে থাকি। এছাড়া আমরাও এটা করে থাকি আমাদের দেশে বিদ্যমান, যেটা নেভিগেশন সার্জারি বলি। এবং ফাইনালি এটা রোবোটিক সার্জারি, যেটা এই সার্জারিটা করলে এটা আপনার অত্যন্ত নিখুঁতভাবে এই সার্জারিটা বা অপারেশনটা করা যায়। উনি যেটা বিভিন্ন জায়গায় বাংলাদেশে বা ইন্ডিয়ায় যে বিফল হয়েছেন, আমরা বিশ্বাস করি আমাদের কাছে আসলে আমরা ওনাকে দেখে সব কিছু বুঝে সঠিকভাবে ডায়াগনোসিস করে, যদি ওনার ইদানিংকালে বা রিসেন্ট কোনো MRI না থাকে আরেকটা MRI করে নিয়ে ওনাকে আমরা ডেফিনেটলি অপারেশন করে দিতে পারি। এবং আধুনিক এই বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে বা আধুনিক সিস্টেমের মাধ্যমে বা আধুনিক যে প্রযুক্তি জ্ঞান বিজ্ঞান আছে সেটা দিয়ে, এবং ডেফিনেটলি উনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। জি, অবশ্যই। আশা করি দর্শকও বুঝতে পেরেছে যে এখানে আসার কথা রয়েছে। যেটা মনে হচ্ছিল যে দর্শক অনেক হতাশ হয়ে গিয়েছেন যে বিভিন্ন জায়গায় চিকিৎসা করে তিনি তেমন একটা সুফল পাননি। আশা করি তার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছেন। স্যার, আমরা আলোচনায় আবার ফিরবো, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি নিয়ে আবার ফিরছি। দর্শক সুস্থ থাকুন, প্রতিদিনের এই পর্যায়ে সময় হয়ে গেল একটা বিরতির, সাথেই ফিরছি কিছুক্ষণের মাঝে। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম সুস্থ থাকুন প্রতিদিনের আজকের আয়োজনে। সাথে রয়েছে আমি ডাক্তার আঞ্জুমান আরা তামান্না। আমরা কথা বলছিলাম হাঁটুর যে ব্যথা হয় সেটার আধুনিক চিকিৎসা নিয়ে, এবং এ বিষয়ে কথা বলার জন্য আমার সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার মাহবুব হোসেন মেহেদি স্যার। আবার চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, বিরতির আগে আপনার কাছে শুনছিলাম আসলে যারা বয়স্ক রয়েছেন আমাদের রোগীরা, তাদের আসলে হাঁটু ব্যথার কি কি কারণ হতে পারে, তাদের সবাইকে কি আপনি একই ধরনের চিকিৎসা সাজেস্ট করেন, নাকি আসলে অবস্থা বুঝে আসলে সাজেশন করা হয়? চিকিৎসা পদ্ধতিটা কি হয় আমাদের এই বয়স্ক রোগীদের জন্য? জি জি, ধন্যবাদ। হ্যাঁ, বয়স্ক রোগীদের জন্য যেটা একটা অনেক ধরনের চিকিৎসা আছে আর কি আধুনিক চিকিৎসা বিজ্ঞানে, বিশেষ করে হাঁটুর ব্যথার জন্যে। এবং আগে বলছিলাম যে সবথেকে বেশি হয় অস্টিওআর্থ্রাইটিস। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে হাঁটুতে টিউবারকুলোসিস হতে পারে, টিবি হতে পারে জয়েন্টে। তারপরে কিছু কিছু ক্ষেত্রে সিস্ট বা বোন সিস্ট হতে পারে, স্পেশালি বেশি হয় বেকার সিস্ট আমরা বলি। কিছু কিছু ক্ষেত্রে এখানে যে কোনো ধরনের বিনাইন বা ম্যালিগন্যান্ট টিউমার হতে পারে, স্পেশালি আসলে জায়েন্ট সেল টিউমারটা বেশি হয় জয়েন্টে। অনেক সময় অস্টিওসার্কোমা হতে পারে, ইউসার্কোমা হতে পারে, এবং সেটারও আধুনিক চিকিৎসা আছে।
এবং আমরা যে বললাম যে আগে সার্কোমা বা অস্টিওসার্কোমা জায়েন্ট সেল টিউমার হলে পা হাত কেটে ফেলা লাগবে আর কি, কিন্তু এটা এখন কাটা লাগে না। আমরা লিম্বটাকে স্যালভেজ করি, বাঁচাই, রক্ষা করি, এবং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেও তাই। এবং সেটা আধুনিক চিকিৎসা দিয়ে আমরা স্পেশালি আমরা বলি যে টাইটানিয়াম ইমপ্লান্টস ব্যবহার করি 3D প্রিন্টিংয়ের মাধ্যমে। যদিও একটু ব্যয়বহুল, কিন্তু এটা মানুষের অঙ্গ বা প্রত্যঙ্গ হানি থেকে অর্থাৎ অ্যাম্পুটেশন করা থেকে বাঁচিয়ে দেয়। আমি ব্যক্তিগতভাবে অ্যাম্পুটেশন করার ঘোরতর বিরুদ্ধে বা বিপক্ষে আর কি। তো সেই জন্যই আমরা একটা সোসাইটি বা অর্গানাইজেশন করছি, যেটার নাম বাংলাদেশ লিম্ব সেলভেজ সোসাইটি। ওটা আমি সভাপতির দায়িত্ব পালন করছি। যাই হোক, এটা অত্যন্ত একটা আধুনিক একটা বিষয়, যেটা আগে কখনো ছিল না। এটা একটা বিষয়। আর যেটা আমাদের অস্টিওআর্থ্রাইটিস, যেটা হাঁটুর বা ক্ষয়জনিত যে অসুখটা, এটা নিয়ে মানুষ বেশি কষ্ট পায় বা ভুগে থাকে, এবং বয়স্ক মানুষরা ভুগে থাকে। ব্যথা হয়, ফুলে যায়, তার আস্তে আস্তে জয়েন্টটা স্টিফ হয়ে যায়। কখনো কখনো হয়তো তার হাঁটি ক্ষয় হতে হতে ভিতরের দিকে, তো মিডল সাইডে ক্ষয়টা বেশি হয় তখন, অথবা ল্যাটার সাইডে হয়, তখন সে পাটা কিন্তু বাঁকা হয়ে যায়, যা চলাফেরা করতে পারে না সঠিকভাবে, নিজে যে কাজকর্ম দৈনন্দিন সেগুলো করতে পারে না। তো এখানে চিকিৎসার ভিতরে হ্যাঁ ডেফিনেটলি আমরা মোটা দাগে দুইটা ভাবে ভাগ করি। একটা বলি যে অস্টিওআর্থ্রাইটিসের যে চিকিৎসা, সেটা হচ্ছে যে প্রথম আমরা বলি কনজারভেটিভ বা নন সার্জিক্যাল ট্রিটমেন্ট। সেটা দিলে হ্যাঁ কখনো ডেফিনেটলি আমরা কিছু ওষুধ দিই পেনটা ইমিডিয়েটলি কমানোর জন্যে। কিছু ক্ষেত্রে আমরা এক্সারসাইজ করতে বলি, কিছু ব্যায়াম করতে বলি। আর এর সাথে সাথে যেটা যুক্ত হয়েছে, একটু আগেও আমি বলছিলাম যে আমরা হ্যাঁ ডেফিনেটলি কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন এখানে। তার মধ্যে এক্সরে অন্যতম, কিছু ব্লাডের টেস্টটা করে নিই। ব্লাডে দেখি যে তার অন্য কোনো অসুখ বিসুখ আছে না, লাইক ডায়াবেটিস বা তার অন্য কোনো অসুখ থাকলে সেটারও আমরা চিকিৎসা দিয়ে থাকি। এখানে একটা জিনিস বলে নেওয়া ভালো যে অস্টিওআর্থ্রাইটিসের সাথে সাথে অনেকের রিমাটেড আর্থ্রাইটিসও থাকে, সেটাও চিকিৎসা করার প্রয়োজন। না করলে যে অস্টিওআর্থ্রাইটিস যে প্রসেসটা, সেটাকে এনহ্যান্স করে দেয়, বাড়িয়ে দেয়, অর্থাৎ তার অনেক ক্ষয় হয়ে যায়। আর একটা বিষয় যে যারা আঘাত পায়, তারও সঠিকভাবে যদি চিকিৎসা করা যায়, তাহলে এই হাড় ক্ষয় রোগটা হয়, কিন্তু অনেক প্রলম্বিত হয়, অনেক দেরিতে হয়। আর এছাড়া আর যেটা আমরা বলছিলাম যে অনেক ধরনের আধুনিক চিকিৎসা বিদ্যমান। যেমন আমরা একটা ইনজেকশন দিই, যেটাকে আমরা স্টেরয়েড ইনজেকশন, সেটা সর্বজন স্বীকৃত, এবং আমাদের অর্থোপেডিক সার্জনরা বাংলাদেশেও দিচ্ছে, আমি এটা ব্যবহার করি। সাথে আছে ইনজেকশন ভিসকো সাপ্লিমেন্ট। এটা আগে বলছিলাম যে সাইনো ফ্লুইডটাকে রিপ্লেস করে, অর্থাৎ যে মোবাইলের মতো জিনিসটা, সেই জিনিসটা হাঁটুর যে ক্ষয়টাকে বিলম্বিত করে বা তাকে মসৃণ রাখে, তাহলে চলাফেরায় তার সুবিধা হয়। এছাড়া আমরা যেটা বলছিলাম পিআরপি, প্ল্যাটিলেট রিচ প্লাজমা দিয়ে থাকে। সেটা মানুষের দেহ থেকে রক্ত নিয়ে সেটা সেন্ট্রিফিউজ মেশিনে দিয়ে আবার ওনাকে পুশ করা হয়, যেটা প্ল্যাটিলেট রিচ প্লাজমাটা। এছাড়া আছে স্টেম সেল থেরাপি, সেটাও আমরা ব্যবহার করি এবং এর রেজাল্টও অনেক ভালো। আর একটা লেজার থেরাপি আছে, একটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন আছে। তবে এগুলো সবই আপনার এই হাঁটুটাকে ভালো রাখতে পারে, ব্যথা মুক্ত করে দিতে পারে, এবং সে অনেক দিন ভালো থাকে। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সব থেকে বড় অবদান, এটা আগেই আমি বলছিলাম যে এটা সার্জারি, টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারি। এবং এখানে বিভিন্ন মেথড আছে, এটা কেটে করা যায়, তারপর হচ্ছে এই যেটা আমাদের রোবোটিক সার্জারি বলি, নেভিগেশনের রোবোটিক, সেটা পর্যন্ত এখন বিদ্যমান। তাহলে এখানে নেভিগেশন সব থেকে সফল বা সুন্দরতা হচ্ছে বা ভালো দিকটা হচ্ছে যে এটা অ্যাকুরেটভাবে এই জিনিসটা করা যায়, প্রিসাইজ ওয়েতে করা যায়, সুনির্দিষ্টভাবে করা যায়, যার ফলে তার ওই কোনো কমপ্লিকেশন থাকে না। আর এবং এই অপারেশনটা করে দিলে অনেকে ভয় পায় এটা নিয়ে, আমাদের দেশে অনেকে আছে করতে চায় না, কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই। কারণ হচ্ছে যে এটা একদম এই শতাব্দীর সব থেকে সফল সার্জারি। এবং 100টা মানুষ যদি আমরা অপারেশন করি, 100 জনই
মানে সুন্দরভাবে সুস্থ হয়ে তার সুন্দর আবার পুনরায় তার সুন্দর জীবনযাপন করতে পারে, পুনরায় সে স্বাভাবিক কাজকর্ম করতে পারে, চলাফেরা করতে পারে। তো এই জন্যেই এটা নিয়ে আমাদের মানুষ কিন্তু ভয় পায়, দ্বিধান্বিত থাকে যে আমরা সার্জারি করবো কি না, করলে কোথায় করব। এবং এটা অত্যন্ত সত্য কথা যে আমাদের দেশে অনেক সার্জারি হচ্ছে, আমাদের দেশে অসংখ্য এখন অর্থোপেডিক সার্জন আছে, আমিও করি, আমি সহ এটা, এবং শতভাগ সফল। এবং এটা আমি যারা বয়স্ক মানুষ যারা এই অসুখে ভুগতেছেন, কষ্ট পাচ্ছেন দীর্ঘদিন ধরে, তাদেরকে অনুরোধ করবো যে আপনারা আসেন, আমাদেরকে চিকিৎসা নেন। বিশেষ করে যে আধুনিক চিকিৎসাগুলো আছে নিলে আপনার জীবনটা অনেক সুন্দর হবে, অনেক সচ্ছল হবে, আপনি আপনার স্বাভাবিক জীবনে আপনি ফিরে যেতে পারবেন। আপনাদের ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে অনেকগুলো বিষয় আপনার কথার মাধ্যমে উঠে এসেছে, বিশেষ করে আমাদের বয়স্ক রোগীদের, এবং যেটা আপনি আশ্বস্ত করছেন যে আমাদের কাছে আসুন, এখানেও চিকিৎসা আসলে অনেক ভালো হচ্ছে এখন আধুনিক চিকিৎসাগুলো, এবং রোগীও আসলে একদম সুস্থ হয়ে যাচ্ছেন। স্যার, আমরা আয়োজনের অনেকটাই শেষের দিকে, একদমই শেষে চলে এসেছি। খুব ছোট করে জানবো আসলে এই হাঁটু ব্যথাটা প্রিভেন্ট করার কোনো উপায় রয়েছে কিনা, বা এটাকে দেরিতে যেন আসে একজন মানুষের ক্ষেত্রে, ছোট করে যদি বলেন। জি, আপনাকে ধন্যবাদ। এটা সম্পর্কে বলতে হলে যে আমরা বলি যেটা লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ জীবনের যে চলাচলটা সেটাকে পরিবর্তন করতে হবে। জীবনে অনেক কিছু আছে, সেটাকে নিজেকে সংযত রেখে সে কাজগুলো করতে হবে। যেমন এই যে আমাদের অস্টিওআর্থ্রাইটিসের অন্যতম একটা কারণ হচ্ছে ওবেসিটি বা তার ওজনের আধিক্য। এটা আমরা সহজেই, আমরা যদি ডায়েট কন্ট্রোল করি, আমরা যদি রিচ ফুড না খাই, জাঙ্ক ফুড না খাই, ফ্যাট জাতীয় জিনিসগুলো আমরা এড়িয়ে চলি, তাহলে ডেফিনেটলি এটা তার হবে না। তার মানে আসলে ওবেসিটি বা মোটা কথা ওজন বাড়তি যেন না হয় সেই দিকে সাথে আমরা সাথে স্পোর্টস করি, খেলাধুলা করি, সেটাও অন্যতম কারণ। যে আমরা যদি খেলাধুলা করি, আমাদের প্রত্যেকদিন খেলাধুলা করি, সেটাও একটা অন্যতম। আমরা একদমই শেষে চলে এসেছি, আপনার কাছ থেকে আজকে অনেক কিছু জানলাম। একদমই শেষে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন আর কি। জি, আমার দর্শক শ্রোতা মণ্ডলী যারা শুনছেন, সবাইকে আমার পক্ষ থেকে, স্পেশালি চ্যানেল 24 কর্তৃপক্ষকে, সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন, আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। তবে আমার এইটা মেসেজ বা দেশবাসীর প্রতি আমার অনুরোধ যে আপনারা বিভ্রান্ত না হয়ে, আমাদের দেশে আমি বলতে চাই যে আধুনিক চিকিৎসা বিদ্যমান, এবং সারা বিশ্বের অন্যান্য দেশে যে চিকিৎসাগুলো আছে সেই চিকিৎসাগুলো আমাদের যে দেশে আছে। কেন আমরা বিদেশে যাব, কেন অন্যের মুখাপাখি হব? আমাদের দেশেই আপনারা আমাদের উপর আস্থা রাখুন, আমাদের দেশে চিকিৎসা গ্রহণ করুন, এবং আপনারা সুস্থ স্বাভাবিক জীবন গ্রহণ করুন। আপনারা দীর্ঘজীবন হবেন, আপনাদের জীবনটা অনেক সুন্দর হবে, সুখময় হবে। জি, অবশ্যই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডাক্তার মাহবুব হোসেন মেহেদী স্যার, আজকে আমাদের সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকেও। জি, অবশ্যই। দর্শক, সুস্থ থাকুন প্রতিদিনের আজকের আয়োজনের একদমই শেষে চলে এসেছি। আমরা জানলাম হাঁটু ব্যথার আসলে আধুনিক চিকিৎসা এখন বাংলাদেশে কি হচ্ছে, এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু বললেন খুব সফলভাবে চিকিৎসাগুলো রোগীদের দেয়া হচ্ছে। আশা করি সবাই আজকের আয়োজন থেকে অনেক উপকৃত হয়েছেন। সবার সুস্থতা কামনায় এখানেই শেষ করছি।